সে আমার প্রেম। লেখিকা নুসরাত জাহান উর্মি। পর্ব ১৪। প্রিয় রুদ্র মানব, তোমার প্রতি আমার অনুভূতিটা ঠিক কতটা গভীর আমি জানি না, তবে তুমি কি জানো, তুমি আমার মেঘলা আকাশের মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক ফোঁটা আলোক রশ্মির মতোই, যা আমার হৃদয়কে আলোকিত করে। তোমার রৌদ্র উত্তাপে ক্ষণে ক্ষণে জ্বলে পড়ে ছারখার হচ্ছে, সে খবর কি তুমি রাখো? আমার আকাশের মেঘগুলো আমাকে গ্রাস করছে, তুমি কি দেখতে পাচ্ছ? তুমি কি জানো, একতরফায়ে প্রণয়ের অনলে আমার হৃদয় দগ্ন হচ্ছে প্রতিটি মুহূর্তে। আমার চোখের দৃষ্টিতে রাতের অন্ধকারেও তোমার মুখটা ভেসে ওঠে। কেন বলো তো? বুকের ভেতর শূন্যতা অনুভব হয়, তোমাকে না পাওয়ার শূন্যতা। তার কারণ কি তুমি জানো? আমার আকাশের ঘন কালো মেঘগুলোকে তুমি তোমার রৌদ্র উত্তাপে ভস্ম করে দাও প্লিজ। তোমার বালিশের পাশে আরেকটা বালিশের জায়গা হবে কি? সেই বালিশে আমার স্থান দেবে কি? একটুখানি জায়গা দেবে কি তোমার হৃদয়ে? ইতি মেঘকন্যা। সাদা কাগজটা কলমের কালিতে প্রায় নীল আবরণ ধারণ করেছে। কাগজে নিংড়ানো অনুভূতির মতো লেখাগুলো অনেক পুরনো, প্রায় ৯ বছর হতে চলল। এই টুকরো টুকরো অনুভূতিপূর্ণ কিছু চিঠি রুদ্রর ডায়েরির ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে। রুদ্র এক সময় রোজ ডায়েরি লিখত, কিছুটা আবেগ, কিছুটা একাকিত্বপূর্ণ অনুভূতি আর নিজের পরিবারের প্রতি অভিযোগে ভরিয়ে ফেলতো ডায়েরির পাতা। তবে হঠাৎ করেই ৯ বছর আগে এক মেঘকন্যা তার ডায়েরির কয়েকটা পাতা স্থান করে নিয়েছিল। মনের কোণে কোথাও একটা অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলেছিল। চিঠিগুলো সে সানা লিখত, তা বুঝতে তার খুব একটা সময় লাগেনি। তবে লেখাপড়ার কারণে ৬ বছর লন্ডনে থাকায় ধীরে ধীরে সেই অনুভূতি তার মৃতপ্রায় অবস্থা হয়। এমন সময় হঠাৎ অদ্রির দেখে পেয়ে, মহকে ভালোবাসা ভেবেই অদ্রিকে না পেয়ে তার অসুস্থ মস্তিষ্ক অদ্রি পাকাপোক্তভাবে গেঁথে যায়, যার কারণে অদ্রির স্মৃতি চোখে ভাসলেই তার মাথায় যন্ত্রণা হতো। সে এটাকেই ভালোবাসা ভেবে ভুল করেছিল, কিন্তু আবারও সেই মেঘকন্যার সংস্পর্শে আসায় ধীরে ধীরে মৃতপ্রায় অনুভূতিটাও জাগ্রত হতে শুরু করলো। রুদ্র তা বুঝতেও পারল না, শুধু এতটুকু বুঝলো, সানার মায়াবী চোখে চোখ রাখলে হাতের একটু স্পর্শে তার শান্তি লাগে। আজ এতগুলো বছর পর রুদ্র আবারও ডায়েরি নিয়ে বসেছে। সেটা তার কাগজের এক পাশে পড়েছিল বড্ড অবহেলায়। পাতা উল্টিয়ে উল্টিয়ে এক সময় হাতে পড়ে একটা চিঠি। ৯ বছর আগের মতোই হৃদস্পন্দন স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায়। চিঠিটা খুলতে গিয়ে সে আগের মতোই হাত কাঁপে তার। চিঠিটা পড়া শেষ করে তার বড্ড আফসোস হয়, এত সুন্দর অনুভূতিগুলোকে সে অবহেলা ফেলে রেখেছিল ভেবে বুকের ভেতর শূন্যতা অনুভব হয়। সেই শূন্যতার কথাই বুঝি সানা বলেছে চিঠিতে। হয়তো। রৌদ্র দীর্ঘশ্বাস ফেলে চিঠিগুলো আবারও ডায়েরির ভাঁজে লুকিয়ে রাখে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন বাংলায় আষাঢ় মাসের প্রথম দিক। রৌদ্র ভারাক্রান্ত হৃদয়ে পা বাড়ালো ছাদের দিকে। ছাদে পা রাখতেই অনুভূতিতে গা ঝিমঝিম করে উঠল তার। এক অপূর্ব সুন্দরী রমণীর এমন রূপের উত্তাপে চোখ ঝলসে গেল, যেন হৃদয় স্পন্দন বন্ধ হবার উপক্রম। কালো শাড়ির ফাঁকে ফর্সা কোমর উন্মুক্ত, চোখে মুখে বৃষ্টির ফোঁটা। ছানা দুহাতে ছড়িয়ে দিয়ে বৃষ্টি বিলাসে মত্ত। হঠাৎ ঘাড়ে উষ্ণ ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। শাড়ির ফাঁক গলিয়ে পেটের উপর শক্ত হাতের বন্ধনীতে রুদ্ধ হলো শ্বাস। না তাকিয়েও বুঝতে পারলো মানুষটা রুদ্র। এই মানুষটার গায়ের ম্যানলি পারফিউমের ঘ্রাণ তার বড্ড চেনা পরিচিত।
গলায় স্পর্শ গাঢ় হতেই চোখ বুজে এলো সানার। দুহাতে খামছে ধরে শাড়ির আঁচল। আমেরিকায় তার ক্লাসমেটগুলো 18 হতেই কত ছেলের সাথে বেড শেয়ার করেছে, তার ইয়ত্তা নেই। সানার কাছেও প্রস্তাব আসতো, সে এক বাক্যে না করে দিত। সেই ছোটবেলা থেকেই তো রুদ্র খরতাপে পড়ে ছাই হচ্ছে সে। দীর্ঘ 26 বছরের জীবনে এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া, তাও রুদ্রর। তার প্রিয় মানুষের অপেক্ষার দিন বুঝি শেষ হলো আজ। প্রাপ্তির মুখে ডুকরে কেঁদে ওঠে সানা। সেই কান্নার শব্দে রুদ্র গলা থেকে মুখ তুলে তাকায়। মেয়েটাকে কাঁদতে দেখে ঘাবড়ে যায়। সানাকে ছেড়ে দিয়ে বলে, সানা তুই কষ্ট পেয়েছিস, আই এম সরি। আমি বুঝতে পারিনি তোর খারাপ লাগবে। প্লিজ কাঁদিস না, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি চলে যাচ্ছি, কাঁদিস না। রুদ্রর মুখে যাওয়ার কথা শুনে সানা রুদ্রকে দুহাতে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে অভিযোগের সুরে বলল, তুমি কেন আমাকে একটু ভালোবাসো না রুদ্র ভাই? আমি কি এতই খারাপ? আমাকে একটু ভালোবাসা যায় না? কি এমন করলে তুমি আমাকে ভালোবাসবে বলো, বলো। এহেন কথায় রুদ্রর গলা শুকিয়ে আসে। সে জানে না সানার প্রতি তার অনুভূতিটা ঠিক কী, তবে এই মেয়েটাকে ছাড়া তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কিছুদিন আগে সানার নিশ্চুপ হয়ে যাওয়ার পর রুদ্র হাতের টারে টের পেয়েছে সানাকে ছাড়া সম্পূর্ণ অচল, মেরুদণ্ডহীন। রুদ্র দু হাতে ছানাকে মিশিয়ে নেয় নিজ বক্ষে, তারপর গলায় মুখ গুজে বলে, সুস্থভাবে শ্বাস নিতে হলেও আমার তোকে চাই ছানা। জানি না তোর প্রতি আমার অনুভূতিগুলো ভালোবাসা কিনা, তবে তোর প্রতি কিছু একটা অনুভব করি, খুব গাঢ় কিছু। তোকে আমি ভালোবেসে সারা জীবন আমার কাছে রাখতে চাই। একটা লাস্ট চান্স দিবি প্লিজ, আমার হয়ে যাবি, কথা দিচ্ছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোকে সুখে রাখার। সানা বুক থেকে মাথা উঠিয়ে রুদ্রর চোখে চোখ রাখে। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, ঠোঁটে ফোটে এক চিলতে হাসি। সানা মাথা নেড়ে সম্মতি জানায়। রুদ্র সে হাসিতে তাল মিলায়। ছানার কোমর জড়িয়ে কপালে ঠোঁটের গভীর স্পর্শ এঁকে নাকে নাক ঘষে বলে, ইউ উইল ইউ ম্যারি মি? সানা দুষ্টু হেসে রুদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দরজার দিকে ছুটে যায়। তারপর দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরে চেয়ে বলে, এমন বানছে প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করি না, অন্য কিছু ট্রাই করো। তারপর ছুটে বেরিয়ে গেল। রুদ্র সেদিক পানে তাকিয়ে হাসে, আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবে, কিভাবে পারিস সানা, কিভাবে পারিস এতটা ভালোবাসতে? বাড়িটাকে রায়বাড়ি অথবা ব্যানার্জি বাড়িও বলা যায়। বর্তমানে বাড়িটা সম্পূর্ণ ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। নিস্তব্ধ বিকেলে কোনো মৃত্যুপুরের থেকে কম লাগছে না এই বাড়িটাকে। দোতলার একটা কামরা থেকে ভেসে আসছে নারী কণ্ঠের চিৎকার। বিছানায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে দীপালি রায়। একের পর এক বেল্টের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হচ্ছে, রক্ত গড়িয়ে পড়ছে বিভিন্ন স্থান থেকে। সে আকুতি মিনতি করছে ছাড়া পাওয়ার জন্য। লোকটা এক সময় মারতে মারতে হাঁপিয়ে ওঠে। রাগে ক্ষোভে দীপালি রায়ের মাথার চুল খামচে ধরে বলল, বেশ্যা তুই আমার সাথে বাটপারি করতে চেয়েছিলি, তোকে মেরে গুম করতে জাস্ট 2 মিনিট লাগবে, আর তুই কিনা এই ফারহানের কাছে আমার নাম বলে দেওয়ার হুমকি দিস। হা হা হা, ওই ফারহানকে তো আমি নিজ হাতে মারবো। ওর জন্য আমার এত বছর সাজানো খেলাটা বিগড়ে যাচ্ছে। আমার প্রতিশোধের সামনে ফারহান আব্রাহাম শেখ বাধা হয়ে দাঁড়িয়েছে। ওকে ওর দাদুর মতো পৃথিবী থেকে সরিয়ে দেব। শুধু সময়ের অপেক্ষা। তুই আগে মর,
তারপর ফারহান আব্রাহাম শেখের পালা। দীপালি রায় চেঁচিয়ে চেঁচিয়ে পান ভিক্ষা চায়, কিন্তু লোকটা পুরো ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। ধীরে ধীরে আগুন দাউ দাউ করে জ্বলতে জ্বলতে রায় বাড়ির প্রতিটা আসবাবপত্র পুড়ে ছাই করে দেয়। এক সময় দীপালি রায়ের চিৎকার বন্ধ হয়ে যায়, পড়ে রয় ছাই আর হাড়। লোকটা কালো রঙা গাড়িতে বসে তাকিয়ে থাকে জ্বলন্ত আগুনের সূত্রপাত অবশিষ্টাংশ ছাই হয়ে যাওয়া বাড়িটার দিকে। বিড়বিড় করে বলে, এই আগুন তো কিছুই না, এর থেকেও 1000 গুণ বেশি উত্তপ্ত আগুন আমার বুকে জ্বলছে 15টা বছর যাবৎ। আরহান আহমেদ, তোর বংশ নির্বংশ না করা পর্যন্ত আগুন নিভবে না। তোর এত এত সহায় সম্পত্তি সব হবে আমার। এবার খেলা হবে সামনাসামনি, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আমি গোমড়া মুখে ব্যালকনিতে বসে আছি, আমার মনটা ভীষণ খারাপ। আব্রাহাম কিছুটা দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তো কি হয়েছে, থাকুক তাকিয়ে, নিজের বউকেই তো চোখ দিয়ে গিলে খাচ্ছে, তাতে কি খাক। ওনার এই দৃষ্টির কারণটা হলো আজ সকাল গড়িয়ে বিকেল আমি ওনাকে ইগনোর করছি। কলেজে গিয়ে ওনার কাছে যাইনি, যাকে বলে হাই লেভেলের ইগনোরিং। এই লোকটা আমার একটা কথাও শোনে না, সব কিছুতেই তার মন মর্জি। কত সুন্দর করে বললাম একটা বেবি দিতে, তাতেও তার আপত্তি। এখন থাকুক বউ ছাড়া। হা। আব্রাহাম হুট করেই পাশে বসে পড়ল। আমি উঠতে নিলে আমাকে কোলে বসিয়ে দিল এক টানে। দুহাতে আমার কোমর চেপে গলায় কামড় বসিয়ে দিলেন মুহূর্তেই। আমি দাঁতে দাঁত চেপে বসে রইলাম। উনি কামড় দেওয়া জায়গায় ঠোঁট ছোঁয়াতেই কেঁপে কেঁপে উঠলাম আমি। উনি আমার কোমর টেনে ওনার দিকে ঘুরিয়ে বসালেন। আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। উনি আমার গালে নাক ঘষে বললেন, কথা বলো প্লিজ, তোমার এই নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে। এই কষ্টে আমার মৃত্যু হবে। তুমি কি চাও আমার মৃত্যু হোক? আমার চোখ জল ছল ছল করে ওঠে এমন কথায়। অভিমান ভুলে ওনার কাঁধে মাথা রেখে বললাম, এসব বলবেন না প্লিজ, আমি আর চুপ করে থাকবো না, প্রমিস। আব্রাহাম মদ্রির গালে ঠোঁট চেপে ধরে, বেবি জান, আমার প্রতিটা দিন, প্রতিটা প্রহর, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনের শেষ মুহূর্তেও আমি শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে অনুভব করতে চাই। এই পৃথিবীর যত সুখ আছে সব তোমার পায়ের কাছে লুটিয়ে দিতে চাই, তোমার সব ইচ্ছে পূরণ করতে চাই। আমি ফট করে জব বুঝে কোপ মেরে বললাম, মিথ্যে কথা, আমাকে সব কিছু দিবেন না। আমি জানি। উনি আমার দিকে প্রকোষ্ঠকে বললেন, কি চাই তোমার, জাস্ট বলো, আমার প্রাণটাও তোমার জন্য হাজির। আমি চোখ ছোট ছোট করে বললাম, সত্যি বলছেন, যা চাইবো তাই দিবেন? উনি দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ অবশ্যই। আমি ওনার গলা জড়িয়ে ধরে বললাম, আমার একটা বেবি চাই, যে আপনাকে আব্বু ডাকবে, আমাকে আম্মু ডাকবে, এলোমেলো পায়ে পুরো বাড়ি হেঁটে বেড়াবে। আব্রাহাম মদ্রির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মিনিট 5 পর ছেড়ে দিয়ে বলল, আমার সাথে গেম খেলছো? ওকে, আম রেডি। আজ সারা রাত টর্চার সহ্য করবে, যদি পারো তাহলে বেবি পাবে। প্রসেসিং শুরু করি চলো। বলেই উনি আমাকে কোলে তুলে নিয়ে বেডে বসিয়ে দিল। আমি ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলছি। এই লোকের মাথায় আবার কি ঘুরছে আল্লাহ জানে। উনি আলমারি খুলে একটা প্যাকেট বের করে বললেন, প্রতি শাড়িটা পরে আসো, ঘুরতে যাব। আমি কিছু বললাম না, চুপচাপ শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। কিন্তু কুচি পরার সময় হলো এক ঝামেলা।
ঠিক মতো ধরতেই পারছি না। আমি দরজা খুলে সেভাবেই বেরিয়ে এসে রুমে বড় আয়নার সামনে দাঁড়ালাম। কতক্ষণ চেষ্টা করার পরেও পারছি না। এবার রাগ হলো আমার। এমনটা নয় যে আমি শাড়ি পরতে জানি না, তবে আজ যে কি হলো বুঝতেই পারছি না। এর মাঝে আব্রাহাম এগিয়ে এসে আমার শাড়িটা হাতে নিয়ে খুব সুন্দর করে কুচি করে দিলেন। তারপর আমার আঁচলটা ঠিকঠাক করে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। আমি হাঁ করে তাকিয়ে আছি শুধু। আমি বিস্ময় কাটিয়ে বললাম, আপনি এত সুন্দর করে শাড়ি পরাতে পারেন কিভাবে? আব্রাহাম আমার কোমর জড়িয়ে ধরে বললেন, তোমার সাথে বিয়ের পর 3 মাস 6 দিন একই রুমে থেকেছি। তখন তুমি আরো পিচ্চি ছিলে, শাড়ি পরতে পারতে না। আমাকে পরাতে গিয়েই শেখা হয়ে গেছে। বাই দা ওয়ে, আমি কিন্তু অনেক সুন্দর করে শাড়ি খুলতেও পারি। বলেই চোখ টিপে ঠোঁট কামড়ে হাসলেন। আমি লজ্জায় ওনাকে সরিয়ে দিয়ে বললাম, চলেন যাব। বেরিয়ে এসে দেখলাম শাকির আর আরহান ভাই পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। ঝগড়ার কারণটা না জানতেই খুব জলদি জানা হয়ে যাবে এতটুকু জানি। এর মাঝে আব্রাহাম আমার হাত টেনে বেরিয়ে এলেন বাড়ি থেকে। শাকিরা বলল, তুমি আমার পারফিউমের ভেতরে পানি ঢুকিয়েছো কেন? আরহান বলল, তুই আমার শার্টের লিপস্টিক মেখে দিয়েছিস তাই। শাকিরা, একদম ঠিক করেছি। এমন বাদরের মতো সাদা শার্ট পরে ঘুরে বেড়াও কেন? আরহান, কি বললি তুই? আমি বাদর? আমার উপর কত মেয়ে ক্রাশ খেয়ে তোর সতীন হওয়ার জন্য পেছনে পড়ে আছে। তুই শুনেও কুল পাবি না। সব সময় এমন ঝগড়া করলে সতীন নিয়ে আসবো তোর। তখন করিস চুলোচুলি মারামারি। আরহানের কথাটা একদম বুকে গিয়ে লাগলো শাকিরার। চোখ ছলছল করে উঠল। মেয়েরা বুঝি এমনই হয়। প্রিয় মানুষের মুখে অন্য কারো নাম শুনলেও বুকের ভেতর কেঁপে ওঠে। শাকিরা আর কিছু বলল না, চুপচাপ হেঁটে চলে গেল নিজের রুমে। শাকিরার এমন রিয়েকশনে ভ্যাবাচেকা খেয়ে গেছে আরহান। বেচারা ভাবতেও পারেনি মজার ছলে কথা তার জন্য তার ওপর টর্নেডো বয়ে যাবে। আরহান কিছু না ভেবেই দৌড়ে গেল শাকিরার রুমে। শাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। সে চায় না তার মায়ের মতো তার ভাগ্যটা হোক। আর কেউ না জানলেও শাকিরা জানে ওর বাবার আরও একজন স্ত্রী আছে। সেটা বাড়ির কেউই জানে না, শুধু ওর মা ছাড়া। শাকিরা একদিন আব্বু আম্মু যখন ঝগড়া করছিল তখন শুনে ফেলেছিল। এরপর থেকে সে বাবার সাথে তেমন একটা কথা বলে না। শাকিরা নিজের উপর বিরক্ত। সে জানে আরহান মজা করে বলেছে, তা ওর কান্না পাচ্ছে। মাটিতে হাত পা ছড়িয়ে গড়াগড়ি খেয়ে কাঁদতে ইচ্ছে করছে। আরহান এসে টুপ করে জড়িয়ে ধরলো শাকিরাকে। ঘাড়ে ছোট ঠোঁট ছুঁয়ে বলল, বাবুই পাখি সরি, আই লাভ ইউ। শাকিরা কি মিষ্টি কথায় গলে। হুম। শাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে, একটু নড়ছেও না। আরহানের মনে হলো মেয়েটা নিঃশ্বাসও ফেলছে না। শাকিরাকে নিজের দিকে ঘোরালো। মেয়েটা এখনো নিজের দিকে তাকিয়ে আছে। আরহান শাকিরার মুখটা দু হাতে মাঝে নিয়ে কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বুকের সাথে জড়িয়ে নিল। শাকিরা ডুকরে কেঁদে উঠল। আরহানের কাঁধে কামড় বসালো। আরহান কিছুই বলল না, দাঁতে দাঁত চেপে সহ্য করলো। প্রিয়সীর কষ্ট কমাতে এতটুকু কিছুই না সে তো প্রাণ দিতেও রাজি। অর্ণব ভয়ে ভয়ে নিজের বাড়িতে পা রাখলো। তার হাত পা ধরে দাঁড়িয়ে আছে অবন্তিকা। মেয়েটাও ভয়ে শেষ। অর্ণব দেখলো ওর মা চেয়ারে বসে টিভি দেখছে। অর্ণব ভয়ে ভয়ে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি করেছি। প্রিয়তি
ব্যানার্জি নাক ঝটকে বলল, কি বলিস বাবু, তুই এই বয়সে প্যান্টে করে দিয়েছিস? ছি ছি। অর্ণব নিজের নববধূর সামনে এমন কথায় লজ্জা পেল। অর্ণব শুধরে নিয়ে বলল, ইয়ে না মা, আমি বিয়ে করেছি। প্রিয়তির হাত থেকে রিমোট পড়ে গেল। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। অর্ণবের পাশে সিঁথি ভর্তি সিঁদুর নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে বলল, এই দিন দেখার জন্য তোকে বড় করেছিলাম আমি। অর্ণব বুঝলো মা ভীষণ কষ্ট পেয়েছে, তাই বলল, একটু ঝামেলা হয়েছিল মা, তাই আর কি। প্রিয়তি চোখ মুখ শক্ত করে বলল, কান ধর। অর্ণব চেঁচিয়ে উঠল, আমি এখন ছোট না মা, তুই কান ধরবি নাকি লাঠি আনবো আমি? অর্ণব বুঝলো মায়ের সামনে লাঠি পেটা খাওয়ার থেকে কান ধরাই উত্তম। গোমরা মুখে কান ধরে অবন্তিকার দিকে তাকিয়ে দেখলো বউ তার মিটি মিটি হাসছে। এই মেয়ে, তুমি হাসছো কেন? তুমিও কান ধরো। হাসির পালা এবার অর্ণবের। অর্ণব ডেভিল মার্কা হাসি দিয়ে ভুরু নাচালো অবন্তিকার দিকে তাকিয়ে, যেন এখন কেমন লাগে। বেচারি অবন্তিকার কান ধরে ভাবলো বরণ না, মিষ্টি মুখ হলো না, ডিরেক্ট কানে ধরা। বাহ, কি কপাল আমার, একদম জাদুঘরে বাঁধিয়ে রাখার মতো। গাড়ি চলছে অনেকক্ষণ। আশপাশটা দেখে মনে হচ্ছে এটা গ্রাম সাইড। এখন প্রায় রাত 10টা। সেই সন্ধ্যায় আমাকে নিয়ে বেরিয়েছেন। গত 3 ঘন্টায় 5বার জিজ্ঞেস করার পরেও উনি বলেননি আমরা কোথায় যাচ্ছি। আজব বললে কি হয়, তাই আমিও আর কিছু না বলে চকলেট খাচ্ছি আর আশপাশের সুন্দর প্রকৃতি অনুভব করছি। এর মধ্যেই দেখলাম আমরা নদীর তীর ঘেঁষে যাচ্ছি। নদীর বুকে আকাশের অর্ধবৃত্তাকার চাঁদের প্রতিবিম্ব ভেসে উঠেছে। দেখে মনে হচ্ছে চাঁদটাও আমাদের সাথে তাল মিলিয়ে চলছে। আর কিছুক্ষণ পর আমার চোখ বিস্ময়ে বৃহৎ আকার ধারণ করলো। চারিদিকে শাপলা ফুলের মেলা বসেছে যেন। রাত হওয়ায় শাপলা ফুলগুলো নিজের সম্পূর্ণ রূপ ছড়িয়ে প্রকৃতিকে মনোমুগ্ধকর করে তুলেছে। হঠাৎ চোখের সামনে কিছু আবছা আবছা চিঠি ভাসলো। মনে হলো এই জায়গাটা আমার চেনা, কোথাও একটা দেখছি, কিন্তু কোথায়? উনি গাড়ি থামিয়ে নেমে আমার সাইডের দরজাটা খুলে হাত বাড়িয়ে দিলেন। আমি হালকা হেসে ওনার হাত ধরে নেমে পড়লাম। বসে থাকার কারণে কুচি একটু এলোমেলো হয়ে গেছে, আমি সেগুলো গোছাতে ব্যস্ত। উনি উনি এক ঝটকায় আমাকে কোলে তুলে নিলেন। আমি ভয়ে মৃদু চিৎকার করে বুকে থুতু ছিটিয়ে বললাম, পাগল আপনি? কোনো কথা নেই, বার্তা নেই, হুট করে এভাবে কেউ কোলে তুলে? ভয়ে মরে যাচ্ছিলাম আমি। অদ্রির কথা শুনে আব্রাহাম ঠোঁট বাঁকিয়ে হাসলো। অদ্রির কপালে ঠোঁট চেপে বলল, এমন হ্যান্ডসাম একটা হাজবেন্ড থাকতে ভয় কিসের? কারো সাহস আছে আমার বউয়ের দিকে তাকানোর? আমি মুখ বাঁকিয়ে বললাম, জানি তো, এক গুলিতে খুলি উড়িয়ে দিবেন। তা তো দেবই। ওনার কথায় আমি সন্দিহান কণ্ঠে বললাম, সত্যি করে বলেন তো, আপনি কি মাফিয়া টাইপের কিছু? উনি আমার মুখের কাছে ঝুঁকে এসে ফিস ফিস করে বললেন, তোমার কি মনে হয় বউ? উনি এত কাছে আসায় বুকের ভেতর কেমন ধড়ফড় করে উঠল আমার। এদিক ওদিক তাকিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, কালকে যেভাবে রিভলভার দিয়ে শুট করলেন দেখে মনে হচ্ছিল প্রফেশনাল কিলার। আব্রাহাম আমার গালে ঠোঁট ছুঁয়ে বললেন, মাফিয়া টাইগার গ্রুপের নাম শুনেছ? শুনেছি। এটা নাকি অনেক বড় ভয়ঙ্কর গ্রুপ, বিভিন্ন বড় বড় অপরাধীদের শাস্তি দেয়।
আব্রাহাম ওদ্রির নাকে নাক ঘষে বলল, তোমার হাজবেন্ড ওই গ্রুপের লিডার। এর আগে আমার দাদু ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। উনি যে মিথ্যা বলছেন না এটা তো শিওর। আমি আর কিছু বলবো না। তার আগে উনি আমাকে একটা নৌকায় বসিয়ে দিলেন, তারপর নিজে উঠে পড়েন। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি নৌকাটার দিকে। নৌকার মাঝেটা লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো, ছাদটায় সাদা কালো গোলাপ ফুল লাগানো, নৌকার দুপাশে গাঁদা ফুলের মালা দিয়ে চাদরের মতো টানানো। ঠিক কতটা সুন্দর লাগছে বলে বোঝানোর মতো না। এই ফুলের পাপড়ি গুলোতে পা রাখতেই পায়ের পাতা শিরশির করে উঠল আমার। আব্রাহাম আমার কোমর জড়িয়ে ধরে নৌকার শেষ মাথায় গিয়ে বসলেন। আমি তার থেকে কিছুটা দূরে নদীর পানিতে ছলাৎ ছলাৎ শব্দ তুলে উনি বৈঠা চালানো শুরু করলেন। সাথে সাথে নৌকা দুলে উঠল। আমি ভয়ে মৃদু চিৎকার করে উঠলাম। আব্রাহাম নির্বিকার ভঙ্গিতে বৈঠা চালাচ্ছেন। আমি ভয়ে ভয়ে বললাম, ও স্বামী গো, আমার প্রাণের স্বামী, নদীতে পড়ে আমি মরতে চাই না। আব্রাহাম আমার মতোই বললেন, ও আমার প্রাণের বেবি জান, টেনশন নট। আপনার হাজবেন্ড সুইমিং চ্যাম্পিয়ন। আপনাকে 10 বাচ্চার মা না বানিয়ে আমি ছাড়ছি না। আমি লজ্জায় নাক মুখ কুঁচকে বললাম, পাগল আপনি। আব্রাহাম ঠোঁট উঁচিয়ে চুমুর ভঙ্গিমা করে বলল, শুধু আপনার জন্য পাগল হতেও রাজি বিবি জান। আমি লজ্জায় অন্যদিকে তাকালাম। সাথে সাথেই উনি ধমকে উঠলেন, এই মেয়ে, এদিকে তাকাও। ওই দিকে কি দেখো? এত সুন্দর একটা হ্যান্ডসাম হাজবেন্ড থাকতে অন্যদিকে তাকাতে লজ্জা লাগে না তোমার? এদিকে তাকাও, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ওনার ধমকে ভড়কে গেলাম আমি। এই লোকের মেজাজ একদম আবহাওয়ার মতো হুটহাট বদলে যায়। আমি ওনার দিকে তাকিয়ে ভেংচি কাটলাম। বিনিময়ে উনি আমাকে আবারও ফ্লাইং কিক ছুঁড়ে মারলেন। আমি না চাইতেও হেসে ফেললাম। সেই হাসিতে খুন হলো আব্রাহাম। বুকের বাঁ পাশে হাত রেখে বলল, এভাবে হাসি না বউ, এইখানটা ক্ষত বিক্ষত হয়ে যায়। আমি হাসতে হাসতে বললাম, আপনি সব সময় একটু বেশি বেশি করেন। উনি নেশাক্ত কণ্ঠে বললেন, আরও বেশি বেশি করব। সেসব বাধা, সব সীমানা পাড়িয়ে যাব শুধু তোমার জন্য। আরহান আজ হোস্টেলে ফিরে গিয়েছে। শাকিরার ভালো লাগছে না কিছু। আজকে আকাশের চাঁদটাকে বিরক্ত লাগছে তার। মনটা খুব করে চাইছে আকাশটা কালো মেঘে ঢেকে যাক, ঝরঝরে বৃষ্টি হোক, আর আরহান তার কাছে ছুটে আসুক। কিশোরী বয়সের আবেগ হয়তো বা এমনই হয়, একটু চোখের আড়াল হলেই মনটা পুড়ে একটুখানি দেখার জন্য ছটফট করতে থাকে। শাকিরার কাছে সব অনুভূতি একদমই নতুন, তাই কষ্টটা একটু বেশিই হচ্ছে। বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি করে ফোন নিয়ে আরহানকে কল দিল। ওপাশ থেকে রিসিভ হতেই শাকিরা ধমকে উঠে বলল, তোমাকে আমি খুন করব আরহান। তোমার জন্য আমি ঘুমাতে পারছি না। আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে, কেন করছে জানি না। ওপাশ থেকে ভদ্রলোক খুক খুক করে কেসে উঠে বলল, ভাবি আমি মুশফিক। আপনার আরহান আমার সামনে বসে আরেক মেয়ের সাথে লাইন মারছে। আরহান চেঁচিয়ে উঠল, এই মাদারবোর্ড, মিথ্যা বলে আমার বউকে বিধবা করতে চাইছিস? দে ফোন দে আমার। শাকিরা কানে ফোন নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। কি করবে বা বলবে বুঝতে পারছে না। ওপাশ থেকে আরহান বলল, মান সম্মান তো খেয়ে দিলি,
কিছু বলার আগে অন্তত চেক তো করবি যে ফোনটা ধরেছে কে গাধি। সাকিরা মিনমিন করে বলল, আমি কি করে জানবো? এত রাতে তোমার ফোন অন্য কারো কাছে থাকবে? রাগ করেছো কেন? সরি। সাকিরার কথা শুনে আরহান শব্দ করে হেসে বলল, আমার কাছে এত রাতে কি তুই আসিস যে তোকে আদর করতে ব্যস্ত থাকবো? তুই নেই তাই পড়াশোনায় ব্যস্ত ছিলাম। আরহানের কথা শুনে সাকিরা লাজুক হাসলো, আঙ্গুল দিয়ে বিছানার চাদর খুঁড়তে খুঁড়তে ঋণঋণী কণ্ঠে বলল, তোমাকে দেখতে ইচ্ছে করছে। আরহান ঠোঁট কামড়ে হেসে বলল, কি কি? ঠিক শুনতে পাইনি। তোমাকে দেখতে ইচ্ছে করছে? আবার বল, বারবার বল, হাজারবার বল। মজা করছো তুমি? কথাই বলবো না, রাখো। সত্যি রেখে দিব। হুম, আচ্ছা রাখছি। সাকিরা আঁতকে উঠে বলল, এই না না। ওপাশ থেকে আবারও আরহানের হাসির শব্দ ভেসে উঠল। সাকিরা রাগী কণ্ঠে বলল, এই হাসবে না তুমি? আমাকে নিয়ে মজা করবে না? খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আরহান নেশাক্ত কণ্ঠে বলল, আমি তো চাইছি খুব খারাপ কিছু হোক, খুব খারাপ। সাকিরার অবুঝ হলেও এতটাও অবুঝ না যে এসব কথার মানে ধরতে পারবে না। লজ্জায় মেয়েটা হাঁসফাঁস করে উঠল, মুখ ফুটে কিছু বলতে পারলো না। আরহান আবারও বলল, আর মাত্র একটা মাস, তারপর থেকে এই রাতগুলো অন্যরকম হবে। তুই আমার হবি, আমার বুকে থাকবি। সাকিরার কিশোরী মনে উথাল পাতাল ঢেউ উঠল। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি ঘুমাবো না, আজ সারা রাত প্রেম করবো আমরা। তোর জন্য আমি একটা প্রেমও করতে পারিনি। এতগুলো বছর ধরে সিঙ্গেল ছিলাম, কি কষ্ট। সাকিরার মনের মাঝে উড়তে থাকা অনুভূতিগুলো হাওয়ায় মিলিয়ে গেল। রাগী কণ্ঠে বলল, আমি কি ধরে রেখেছিলাম তোমায়? খুব আক্ষেপ হচ্ছে তাই না? মেয়েদের সাথে রংলীলা করতে পারিনি, তাই এত আফসোস। সাকিরাকে রাগানোর জন্য আরহান দুষ্টু হেসে বলল, তা তো হচ্ছেই। এত এত সুন্দরী রেখে তোর মতো গাধের প্রেমে কিভাবে পড়লাম আমি? হাও। সাকিরার এবার চোখ ভিজে ওঠে, কিছু না বলে ফোনটা কেটে দিল। ফুপিয়ে উঠল প্রিয় মানুষের একটুখানি তিরস্কারও হৃদয়ে কাটার মতো বিধে। সাকিরা যখন কান্নায় ব্যস্ত, এমন সময় হঠাৎ করেই দুটো হাত ওকে জড়িয়ে ধরে। সাকিরা ভয়ে তাকাতেই দেখে আরহান দাঁত কেলিয়ে হাসছে। তা দেখে সাকিরার রাগে পিত্তি জ্বলে উঠল। দুহাতে এলোমেলো ভাবে মারতে শুরু করে আরহানকে। আরহান হাসতে হাসতে সাকিরাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। বলল, আর কত মারবি? এই নরম হাত ব্যথা হয়ে যাবে তো। থাম বাবুই পাখি। মিষ্টি কথায় শান্ত হয়ে সাকিরা আরহানের বুকে মাথা রেখে অভিযোগী কণ্ঠে বলল, তুমি খুব খারাপ আরহান ভাই, খুব খারাপ। আমাকে ইচ্ছে করে রাগিয়ে দাও। আমার বেস্ট ফ্রেন্ডের বাপ ওকে কেয়ার করে, মাঝে মাঝে হোমওয়ার্ক করে দেয়, আর তুমি শুধু ঝগড়া করতে জানো। আরহান এক ঝটকায় সাকিরাকে বালিশে শুয়ে দিয়ে ওর উপর ঝুঁকে পড়ে বলে, তো এখন কি তোকে আদর করতে হবে? সাকিরা বেচারি শুকনো ঢোক গিলে বলে, আমি ওসব মিন করিনি। আরহান সাকিরার নাকে আলতো করে কামড় দিয়ে বলে, কোন সব? সাকিরার ব্যথায় কোকিয়ে উঠে বলে, কিছু না, সরো তুমি। আরহান সরে এসে বালিশে শুয়ে পড়ে। সাকিরা দুজনের মাঝে কোল বালিশ রেখে দেয়। আরহান তা দেখে বিরক্ত কণ্ঠে বলে, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমিও আমাদের মাঝে একটা সুতো রাখতে দিব না। এই কথায় সাকিরা
ধপ করে চোখ বুজে শুয়ে পড়ে। এই নির্লজ্জকে কিছু বললেও তা বৃথা যাবে, বৃথা। অবন্তিকা বিরক্তি হয়ে বসে আছে প্রিয়তির ঘরে। ভদ্র মহিলা বলেছেন ওদের দুজনকে একসাথে থাকতে দেবে না। তখন অর্ণবের মুখটা দেখার মতো হয়েছিল। সে তো ভদ্র সভ্য মানুষ, তাই কিছু বলতে পারেনি। কিন্তু আরহান বা আব্রাহাম হলে নির্লজ্জের মতো বলতো, আমি বউ ছাড়া ঘুমাতে পারি না, দয়া করে আমাকে বউ থেকে বিচ্ছিন্ন করবেন না আম্মা। অবন্তিকার কিছুতেই ঘুম আসছে না। ঘড়িতে বাজে রাত 11:50। একবার ভাবলো চুপি চুপি অর্ণবের কাছে চলে যাবে, কিন্তু পরক্ষণে আবার ভাবলো শাশুড়ি জানলে ওকে চিবিয়ে খাবে। তখনই অর্ণব দরজা খুলে ভেতরে উকি দিল। অবন্তিকা তা দেখে ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ালো। তখনই প্রিয়তি বলে ওঠেন, দরজা বন্ধ করে দিয়ে যাও বৌমা। অবন্তিকা সেখানেই। ফ্রিজের বরফ বনে গেল, এক পাও নড়ছে না দেখে অর্ণব দরজা লাগিয়ে বউ নিয়ে ছুটল। মান সম্মান জলে ভেসে যাক, বউ পেয়েছে তাই অনেক। ঘরে এসে দরজা লাগিয়ে অর্ণব অবন্তিকাকে বুকে জড়িয়ে ধরে বলে, কি জাদু করেছেন বউ, আপনাকে ছাড়া ঘুম আসে না। অবন্তিকা কানে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলে, প্রেম জাদু। অর্ণব এক ঝটকায় অবন্তিকাকে বেডে ফেলে দিয়ে বলে, এবার আমার জাদু দেখবে বেবি। আরহান আহমেদ অবচেতন অবস্থায় পড়ে আছেন একটা ভাঙাচেরা বাড়ির মেঝেতে। পাশেই দাঁড়িয়ে আছেন মিস্টার চৌধুরী। উনি সিগারেটে টান দিয়ে বলছেন, ভেবেছিলাম তোকে সারা জীবন বন্দি করে রেখে তিলে তিলে মারবো, কিন্তু এখন মনে হচ্ছে তোর আয়ু আর মাত্র 2 দিন আছে। এবার আমার পালা সব ধ্বংস করার। বাড়ি থেকে বের হয়ে তিনি পকেট থেকে একটা সাদা কালো ছবি বের করে বললেন, প্রতিশোধের সময় এসেছে বোন, তোর আত্মা এবার শান্তি পাবে। আমি আব্রাহামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। উনি আমার গলায় মুখ গুজে হঠাৎ করেই বলে উঠলেন, শুভ বিবাহ বার্ষিকী বিবিজান। আমি চমকে উঠে বললাম, আপনাকেও বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আজ আমাদের বিয়ে হয়েছিল, আমাকে বললেন না কেন? সারপ্রাইজ ছিল। আমি হালকা হেসে আবদারের সুরে বললাম, আমাদের বিয়ের ঘটনাটা বলুন না। আব্রাহাম অদ্রির গলায় ঠোঁট ছুঁয়ে বলতে শুরু করলো, তখনও এমনই বর্ষাকাল আধার রাতে তোমাকে প্রথম দেখে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ইস কি মায়া এই মুখটায়। তোমার উপর হামলা হয়েছিল সেদিন আমি দেশে ফিরেছি। রাস্তায় তুমি হঠাৎ আমার গাড়িতে এসে সাহায্য চেয়েছিলে। তারপর বাড়িতে নিয়ে আসার পর জানতে পারি তুমি সেই মেয়ে যার সাথে আমার বিয়ে ঠিক করে রাখা। যেই মেয়েকে প্রথম দেখেই আমি ফিদা হয়ে গেছি, সেই আমার হবু বউ জানতে পেরে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম আমি। তারপর দিন সকালে আমি তোমার রুমে যাই, তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছিলে। আমি বুঝেছিলাম তোমাকেও আমাদের বিয়ের কথা বলে দেওয়া হয়েছে। আমি কোনো কিছু না ভেবেই বলেছিলাম আমাকে বিয়ে করতে কোনো আপত্তি আছে। তুমি শুধু দুদিকে মাথা দুলিয়ে না বলেছিলে। এরপর থেকে শুরু হলো তোমার লুকোচুরি খেলা। তোমাকে সামনে দেখলেই তুমি ছুটে রুমে চলে যেতে। আমার রাগ হতো, আবার হাসিও পেত। তোমার বয়স তখন 17, লজ্জা পাওয়ারই স্বাভাবিক। 1 দিন, 2 দিন, 3 দিন, এরপর আমি আর নিতে পারছিলাম না। মেজাজ খারাপ হচ্ছিল। একদিন রাত 10টা বাজে, শেখ বাড়ির সবাই ঘুমিয়ে আছে। আমার একটা কল আসায়
আয় ছাদে চলে এলাম হাঁটতে হাঁটতে। ছাদের রেলিং ধরে খোলা চুলে দাঁড়িয়ে আছে এক কিশোরী, আমার হৃদয়ের রানী। কল কেটে আমি তোমার দিকে এগিয়ে যাই। তোমার চুলের ঘ্রাণে মাথা ঝিমঝিম করে ওঠে। নিজেকে সামলাতে না পেরে দুহাতে জড়িয়ে ধরে গলায় মুখ গুজেছিলাম, টাস্ট মি বউ। আমি পাগল হয়ে গিয়েছিলাম বউ। তুমি চেঁচিয়ে ওঠার আগেই বলেছি, এই মেয়ে আমাকে দেখে পালিয়ে যাও কেন? পা ভেঙে হাতে ধরিয়ে দিব। তুমি থরথরিয়ে কাঁপছিলে, আটকে আসা কণ্ঠে বলছিলে, ছাড়ুন প্লিজ। কেন? আমি শ্বাস নিতে পারছি না। আমি কি কখনো তোমার বাধা মেনেছি আজ পর্যন্ত? তাই সেদিনও রাতের আবছা আলোয় তোমাকে দেখতে কোনো রূপকথার মায়াবিনীর মতো লাগছিল। আমি অবাক চোখে তোমাকে দেখছিলাম। কোনো মেয়েকে আমার কাছে এত সুন্দর কখনই মনে হয়নি। লজ্জায় তোমার মুখ লাল হয়েছিল, চোখ তুলে আবার আমার দিকে তাকাতে পর্যন্ত পারছিলে না। সেই লজ্জা বাড়িয়ে দিয়ে বসেছিলে। লজ্জা পেলে তোমায় আরো সুন্দর লাগে। আমি রুমে যাই প্লিজ। বিয়ের আগে এভাবে কেউ দেখলে সমস্যা হবে। আমি তোমার চিবুক ধরে মুখখানি একটু উঠিয়ে ঠোঁটে চোখের দিকে তাকাও। আমার জানা মতে আমার ফেস এতটাও খারাপ না দেখার মতোই, তবে তুমি আমাকে দেখতে চাও না কেন? আমার লজ্জা লাগে। এত লজ্জা কোত্থেকে আসে? আপনি কি ছাড়বেন না? এভাবেই রাত কাবার করতে চান? আমি ছেড়ে দিয়ে বললাম, আমার বউয়ের দেখি রাগও আছে। তুমি ছাদের দরজার দিকে যেতে যেতে বললে, আপনার মাথা মাথা আছে নির্লজ্জ লোক। আমি তেড়ে এসে বললাম, এই কি বললে তুমি? ঘোড়ার ডিম বলেই এক দৌড়। এরপর থেকে যখনই দেখা হতো তুমি আমাকে দেখলেই মুখ ভেঙচি কাটতে। আমি অবাক হয়ে ভাবতাম, যে এই মেয়ে দুদিন আগেও আমার দিকে তাকাতে পারতো না, সে এখন ভেঙচি কেটে। 1 মাস পর ফুপি বলল তোমাকে নিয়ে ঘুরে আসতে, এতে নাকি সম্পর্কটা সহজ হবে। আমি খুশি হলেও তুমি বেঁকে বসলে। ফুপি জোর করে শাড়ি পরিয়ে ধরে বেঁধে পাঠিয়ে দিল। তোমার মুখটা দেখার মতো ছিল, আর আমি শুধু মুখ চেপে হাসছিলাম। প্রায় আধা ঘন্টা পর তখন তুমি বললে, আপনি এভাবে হাসছেন কেন? তুমি এভাবে রাখছো কেন? জানি না সেম, আপনি একটা জাতা। এত রোমান্টিক একটা ওয়েদার, তুমি আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করছো। হাউ আনরোমান্টিক। তো কি আপনার মতো হুট করে জড়িয়ে ধরবো? নির্লজ্জ লোক। ধরতেই পারো, আমি মাইন্ড করব না। ঝগড়া করার জন্য পুরো জীবন পড়ে আছে। এখন বলো কোথায় যাবে? আমি এখানের রাস্তাঘাট কিছু চিনি না। শুনুন না, আমি একটা জায়গায় যেতে চাই। প্রায় 2 ঘন্টা রাস্তা নিয়ে যাবেন। বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন। সত্যি বলছো তো? অদ্রি কখনো মিথ্যা কথা বলে না। ওকে দেখা যাবে। জায়গাটায় পৌঁছাতে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা পেরিয়ে গেল। পশ্চিম আকাশে সূর্য ডুবে সন্ধ্যা ছুঁয়েছে। আমাকে রেখেই তুমি দৌড়ে চলে গিয়েছিলে। সেই নদীর তীরে এসেছিলাম আমরা। ঘন্টাখানেক কাটিয়ে আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য গাড়ির কাছে গিয়ে দেখি কতগুলো লোক আমাদের দিকে এগিয়ে আসছে। একটা বয়স্ক লোক বলল, দেখেন চেয়ারম্যান সাহেব, এই পোলা মাইয়াডাই এনে দুষ্টামি করতেছিল। ওনার কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। উনি আবারও বলে, এদের জন্য আমাগো গ্রামটা অপবিত্র হইয়া গেছে। 2 দিন আগে একটা মায়ারে ধর্ষণ কইরা ফালাই গেছিল এক বেডায়। আজকে হয়তো এই
মায়াটার লাশ পাওয়া যায় তো? আমি বললাম, আঙ্কেল আপনি ভুল ভাবছেন, আমরা এখনই চলে যাচ্ছিলাম। আমরা ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে, জাস্ট ঘুরতে এসেছিলাম। ভদ্র ঘরের পোলারা রাত বিরাইতে মাইয়া নিয়া গাঙ্গের ঘাটে আসে না। আমি দুই চোখে দেখছি তুমি এই মায়ার কোমর ধইরা কপালে চুমা দিতাছিলা। ছি ছি, এইটা মুহে কইতেও গুণা। তো কি হয়েছে? আপনার এতই যখন চলে মুখ বন্ধ করলেই তো পারেন। তাছাড়া আমার হবু স্বামী আমাকে চুমু খাবে না তো কি আপনার বউয়ের কপালে চুমু খাবে? আজব। তোমার কথা শুনে লোকটার মুখে যা অবস্থা হয়েছিল বিশ্বাস করো, আমি অনেক কষ্টে হাসি আটকেছিলাম। লোকটা মুখে হাত দিয়ে তওবা তওবা করে বলল, দেখেন চেয়ারম্যান সাহেব, মায়ার কথার কি ছিড়ি এগোরে বাঁধেন, এক্ষুনি বিয়া পড়াইয়া দেন। তুমি কোমরের শাড়ির আঁচল খুঁজে তেড়ে গিয়ে বললে, ডাকুন কাজী, আগে বিয়ে করব, তারপর আপনার টাক ফাটানোর কাহিনী আমি নিজ হাতে রচনা করব। লোকটা ভয়ে ভয়ে নিজের টাক মাথায় হাত বোলায়। আমি সেদিক থেকে চোখ সরিয়ে তোমার হাত ধরে বললাম, ওদ্রি কি বলছো এসব? কাউকে না জানিয়ে বিয়ে করলে আব্বু আম্মু কষ্ট পাবে। তুমি আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বললে, এই আপনি চুপ থাকুন, আপনার জন্য এসব শুনতে হচ্ছে আমাকে। খুব শখ জেগেছিল না খোলা আকাশের নিচে রোমান্স করার, এবার ঠেলা সামলান। আমি আর কি বলবো, অসহায়ের মতো চুপচাপ বিয়ে করে বিশ্ব রেকর্ড গড়ে ফেললাম। কথা শেষ হতেই আব্রাহাম গলা থেকে মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে জোর করে বিয়ে করেছিলে বউ? আমি মুখ ভেঙচে বললাম, একদম ঠিক করেছি সরেন তো, আমার শরীর ব্যথা হয়ে গেছে, সারাদিন তো ঘাস পাতা খান, তাও এত ভারী কেন আপনি? আব্রাহাম নিচে শুয়ে আমাকে ওনার হাতের উপর শুয়ে দিয়ে আমার উপর ঝুঁকে এসে নাকে চুমু খেয়ে বললেন, কিসমি। উনি একটু কাছে আসলে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, কেমন একটা অনুভূতি হয়। আমি চোখ বন্ধ করে ওনার কপালে ঠোঁট ছুঁয়ে বললাম, হয়েছে সরেন। না হয়নি, এটাকে কিস না পাপ্পি বলে। ধুর, একটা হলেই হলো, সরেন তো, অক্সিজেন আসতে দিন আমার। আর কিছু বলার আগেই উনি আমার ঠোঁট জোড়া আঁকড়ে ধরলেন। আমি চোখ বুজে ওনার চুল খামচে ধরলাম। উনি এক হাত আমার শাড়ির ফাঁকে ঢুকিয়ে দিয়ে আরেকটা হাত আমার গালে রাখলেন। চোখে মুখে ওনার উষ্ণ নিঃশ্বাসের ঝড় আমার রন্ধে রন্ধে তাণ্ডব চালাচ্ছে। ওনার হাতের আবদ্ধতা এক সময় আমার আঁচল সরিয়ে ক্ষান্ত হলো। উনি আমার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে দিলেন। এমন সময় কর্কশ ধ্বনিতে হুঁশ ফিরল আমার। ওনাকে ধাক্কা দিয়ে বললাম, আব্রাহাম ছাড়ুন, আপনার ফোন বাজছে, হয়তো ইম্পর্টেন্ট কিছু। উনি আমার গলায় কামড় দিয়ে ঘোর লাগা কণ্ঠে বললেন, জাহান্নামে যাক সব কিছু, ডোন্ট ডিস্টার্ব মি বেবি। আবারও ফোন বেজে উঠতেই আমি হাত বাড়িয়ে ওনার পকেট থেকে ফোন বের করে রিসিভ করে লাউড স্পিকারে দিলাম। ওপাশ থেকে রুদ্র ভাইয়ের কণ্ঠ ভেসে আসলো, ভোরের আঁচল থেকে বের হ শালা, আমার মাথা কাজ করছে না, আমার ডেড ওদ্রির ডেটকে কিডন্যাপ করেছে। কি সব 15 বছর আগের প্রতিশোধের আগুন টাগুন সব আমার মাথার উপর দিয়ে গেছে। তুই এই মুহূর্তে এখানে আয়, আমি আরহানকে বলছি, ও আসছে, তুইও আয়, লোকেশন মেসেজ করে দিয়েছি। আব্রাহাম মুহূর্তের মধ্যে উঠে বসলো, নৌকার বউঠা চালিয়ে তীরে এসে আমার হাত ধরে টেনে নামিয়ে দিয়ে বলল,
চিন্তা করো না বউ, আমি বাবাই এর কিছু হতে দেব না। ডোন্ট ক্রাই। আমি কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসলাম, সিট বেল্ট লাগিয়ে বললাম, আমার জীবনে এ কেমন ঝড় এলো আব্রাহাম। আমার ভয় করছে, মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। উনি গাড়ি স্টার্ট দিয়ে বললেন, কিছু হবে না ইনশাল্লাহ, আমি আছি তো। আব্রাহাম ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে। রাত হওয়ায় রাস্তা অনেকটাই ফাঁকা, তাই 2 ঘন্টার মধ্যে গাজীপুরে পৌঁছে গেল। লোকেশন অনুযায়ী ভাঙাচোরা বাড়িটার সামনে এসে থামলো আব্রাহাম। মুখে মাস্ক পরে একটা রিভলভার নিয়ে আরেকটা অদ্রির হাতে দিয়ে বলল, গাড়ি লক করে বসে থাকবে, আমি মরে গেলেও বের হবে না। আমি ডুকরে কেঁদে উঠে বললাম, এসব বলবেন না প্লিজ, আপনি অক্ষত অবস্থায় আমার কাছে ফিরে আসবেন, প্রমিস করুন। আব্রাহাম অদ্রির কপালে চুমু খেয়ে বেরিয়ে আসলো। মিথ্যা আশ্বাসের কোনো দাম হয় না। আমি জানালা দিয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে, মনে মনে শুধু একটাই দোয়া করছি, আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে সুস্থ রাখো। আমি আর কিছু চাই না, কিছু না। আব্রাহাম পকেটে এক হাত ঢুকিয়ে আরেক হাত রিভলভারটা ঘোরাতে ঘোরাতে দরজা খুলে ভেতরে ঢুকে বলল, হ্যালো এভরিওয়ান। 10-12টা চোখ এসে স্থির হলো আব্রাহামের উপর। কালো হ্যাংলা পাতলা করে একটা ছেলে বলে উঠল, ওই কে তুই, মরতে এসেছিস এখানে? আব্রাহাম হালকা হেসে বলে, মারতে এসেছি। আব্রাহামের কথায় সবাই একসাথে বিশ্রীভাবে হেসে উঠল। আরেকটা ভ্রুকাটা ছেলে মুখে একটা লাঠি চিবিতে চিবিতে বলল, আরে খোকা, মায়ের আঁচলের নিচে যা, এখানে ঝামেলা করছিস কেন? ইওর মিস্টেক, মায়ের না বইয়ের হবে। আমি বইয়ের আঁচল ধরে ঘুরতে ভালোবাসি। তো জানা বইয়ের কাছে, তুই চাইলে আমরাও আসতে পারি তোর বউকে আদর করতে। কথাটা বলে এই ছেলেটা বিশ্রীভাবে হাসলো। আব্রাহামের মেজাজের 13টা বেজে গেল। দাঁতে দাঁত চেপে চিৎকার করে উঠল, ইউ ব্লাডি বিচ, জীবনের সবচেয়ে বড় ভুলটা তুই আজ করলি। বলেই পা উঁচিয়ে একটা লাথি দিল ছেলেটার কান বরাবর। ঠাস করে একটা শব্দ হলো, ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। কতক্ষণ কাটা মুরগির মতো ছটফট করতে করতে একসময় নিস্তব্ধ হয়ে গেল। সাথে সাথে সবাই ঝাঁপিয়ে পড়ে আব্রাহামের উপর। 5 মিনিটের মধ্যে আবার সবকিছু নীরবতায় বিলীন হয়ে যায়। প্রত্যেকটা ছেলে মাটিতে লুটিয়ে গড়াগড়ি খাচ্ছে। আব্রাহাম সেই ছেলেটার কাছে গিয়ে গিয়ে মেইন পয়েন্টে 2টো কিক মেরে বলল, আমার বইয়ের নাম না নিলে অন্তত পানে বেঁচে যেতি, বাট ইটস ইওর বেড লাক। রৌদ্র আড়াল থেকে বেরিয়ে এসেছে ততক্ষণে, বলল, ভাই তোর সব মারামারি দেখলে আমার হাত দুর্বল হয়ে যায়, চল আঙ্কেলের কাছে যাই, আমার মাথা এলোমেলো হয়ে গেছে। ডেটকে দেখে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ওরা গিয়ে দেখলো আরহান আহমেদের জ্ঞান আছে, কিন্তু হাত পা বাঁধা থাকায় নড়তে পারছে না। আব্রাহাম গিয়ে নিজের গাড়িতে উঠল, রুদ্র আর আরহান আহমেদের জন্য গাড়িতে। ওনাকে দেখে জানে পানি এলো আমার। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসো। আমি ধীরে ধীরে ওনার বুকে মাথা রেখে ফুঁফিয়ে কেঁদে উঠলাম। উনি আমাকে 2 হাতে আগলে নিয়ে বললেন, ভয় পাচ্ছ? আমার হার্টবিট অনুভব করার চেষ্টা করে দেখো, সেখানে তুমি আছো। আমি আপনাকে ভালোবাসি আব্রাহাম। অদ্রির কথায় হাসলো আব্রাহাম, চুলের ভাঁজে ঠোঁট চেপে ধরে বলল, আমিও। সকাল 6টা বেজে 20 মিনিট। আকাশের সূর্য উঠেছে কিছুক্ষণ আগেই। স্নিগ্ধ সকালে
ভেজা চুলে কমলা রঙের শাড়ি পরিহিত নববধূর কপাল জোরে লাল রঙের সিঁদুর লেপ্টে আছে। একটু পর পর রান্নাঘর থেকে চুরির রিনিঝিনি শব্দ ভেসে আসছে, তাও অনেকটা পাখির মিষ্টি মধুর সুরের মতোই মনোমোহনীয় লাগছে। রান্নাঘরে চুলোয় সবজি বসিয়েছে অবন্তিকা। আজকে সকালে ঘুম থেকে উঠে গুগলে সার্চ দিয়ে কিভাবে শাশুড়ির মন জয় করতে হবে সেই অনুযায়ী মিশন শাশুড়ির মন জয় করা চালু করে দিয়েছে। এমন সময় প্রিয়তি রান্নাঘরে ঢুকলো। অবন্তিকা তাকে দেখে মিষ্টি করে হেসে বলল, শুভ সকাল আম্মু। প্রিয়তি হালকা হাসলেন, পরক্ষণেই ধমকে উঠে বললেন, বৌমা তুমি রান্নাঘরে ঢুকেছো কেন? কোন সাহসে? যাও পড়তে বসো, ফাঁকিবাজি মেয়ে। অবন্তিকা মিনমিন করে বলল, আজকের রান্নাটা আমি করি আম্মু। অর্ণব আমার বেতটা নিয়ে আয়। অবন্তিকা ভয়ে সুর সুর করে চলে গেল। তা দেখে প্রিয়তি মুখ চেপে হাসলেন। ছেলের বউকে জব্দ করতে পেরে তার দারুণ লাগছে। অর্ণব বিছানায় পড়ে পড়ে নাক ডেকে ঘুমাচ্ছেন। অবন্তিকা মুখ গোমড়া করে ঠাস করে অর্ণবের পেটের উপর বসে পড়ল। হালকা ব্যথা অনুভব হতেই অর্ণব চোখ পিট পিট করে তাকালো। পেটের উপর বউকে ভাবে বসে বসে নখ কামড়াতে দেখে জিজ্ঞেস করলো, চুমু খেতে ইচ্ছে করছে বললেই তো পারো, শুধু শুধু নখ কামড়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছ কেন? আসো বউ চুমু খাই। অবন্তিকা মুখ গোমড়া করে বলল, আপনার আজে বাজে কথা রেখে আমাকে কয়েকটা বুদ্ধি দিন। কিসের জন্য? শাশুড়িকে পটানোর জন্য। রান্না করো। গিয়েছিলাম, আম্মু ধমক দিয়ে পড়তে বসতে বলল। অর্ণব চেঁচিয়ে উঠল, নামো নামো, আম্মু এক্ষুনি আসবে চেক করতে তুমি পড়ছো কিনা। তোমাকে এই অবস্থায় দেখলে মায়ের তুমি একা না আমিও খাবো। অবন্তিকা দৌড়ে গিয়ে বসলো পড়ার টেবিলে। তখনই প্রিয়তি এসে বলল, এই বাদর ছেলে, তুই বসে আছিস কেন? যা বৌমার সাথে পড়তে বস। বেচারা অর্ণবের নিজেকে প্রাইমারি স্কুলের বাচ্চা মনে হচ্ছে। পরনের লুঙ্গিটা ঠিকঠাক করে নিয়ে ফ্রেশ হয়ে অবন্তিকার পাশের চেয়ারে বসে পড়ল। নিতুর ঘুম একটুও ভালো হলো না। মাঝে মধ্যে নীলের বুকে এসে বিড়াল ছানার মতো লেপ্টে থাকে, আবার কখনো কখনো গলায় পা দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে তো মাঝরাতে নীলকে ঘুমের ঘোরে লাথি ঘুষি মেরে দেয়। মুঠো মেহেদি নীলের শরীরে সেগুলো তেমন একটা প্রভাব ফেলে না। নীল গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় হঠাৎ চিৎকার শুনে সে লাফিয়ে উঠল। শব্দের উৎস খুঁজতে মেঝেতে তাকিয়ে দেখল তার বউ কোমর ধরে কাতরাচ্ছে। বেড থেকে যে পড়ে গেছে এতে কোনো সন্দেহ নেই। নীল নিজের গালে দুটো অদৃশ্য থাপ্পড় দিয়ে হাসিয়ে আটকাতে সক্ষম হলো। তার বউ কষ্ট পাচ্ছে, এমত অবস্থায় হাসলে 2 দিন টাচ করতে দিবে না, এতে কোনো সন্দেহ নেই। প্রথম দিন নিতু বেড থেকে পড়ে যাওয়ায় নীল দুর্ভাগ্যবশত হেসে গড়াগড়ি খাচ্ছিল। সেদিন সারাদিন নিতু তাকে একটা চুমুও খেতে দেয়নি। তাতে দারুণ একটা শিক্ষা হয়ে গেছে নীলের। নীল শত চেষ্টা করে মুখে দুঃখে দুঃখে একটা ভাব এনে বউকে কোলে তুলে নেয়, বেডে শুয়ে দিয়ে কোমরে মুখ দিয়ে মালিশ করে দেয়। ব্যথা কমে যাওয়ায় নিতু মিষ্টি করে হেসে বলে, আমার বরটা কত ভালো,
নীল হালকা হেসে বউয়ের কপালে চুমু খেয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার অন করে দম ফাটা হাসিতে ফ্লোরে বসে গড়াগড়ি খায়। ভাগ্যিস ওয়াশরুমটা সাউন্ড প্রুফ। সবাই নাস্তা শেষ করে আড্ডা দিচ্ছে। আজ শুক্রবার, স্কুল কলেজের ঝামেলা নেই, তাই সবাই হাসি আনন্দে ব্যস্ত। এমন সময় কলিং বেল বেজে উঠল। রৌদ্র বলল, আমি খুলছি। আব্রাহামের ঠোঁটে ফুটলো বাঁকা হাসি। নীলিমা শেখ দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক দেন। কর্মফল সবাইকেই ভোগ করতে হবে, এটাই নিয়তি। রৌদ্র দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে বলে, হ্যালো ডেড। রৌদ্র পেছনে দাঁড়িয়ে থাকা নীল অবিশ্বাস্য কণ্ঠে বলে, বাবা। সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী অংশটুকু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।